আইনের কিছু জানা না, পররাষ্ট্র মন্ত্রণালয়েও কোনো পড়াশোনা নেই, সে ব্যক্তি এখন বাংলাদেশে ফরেন সেক্রেটারি। একই কাজ খালেদা জিয়া করেছিলেন, ওই ইন্টারমিডিয়েট পাস শমশের মবিন চৌধুরীকে উনি সেক্রেটারি বানিয়েছেন। এই যে সদ্য প্রয়াত সিরাজুল ইসলাম সবুজ ভাই, ব্রিলিয়েন্ট অফিসার, তাকে কোনোদিনও ফরেন সেক্রেটারি করা হয় নাই। বিপ্লবের প্রধান, আমার হাতে তরবারি, সুতরাং আমার আদেশেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আমার আদেশেই নতুন শাসনতন্ত্র তৈরি হবে, আমার আদেশেই, আমার তত্ত্বাবধানে নির্বাচন হবে যখন আমরা মনে করব সুষ্ঠু নির্বাচনের সময় এসছে। ইউনূস সরকার কেন এটা করল? হাসিনার সময় নিয়োগ পাওয়া রিটায়ার্ড রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম, দেখেন হাসিনার অনিয়মগুলো দেখেন। এই লোক রিয়ার অ্যাডমিরাল যাকে বলা হচ্ছে, সে কমোডোর হিসেবে রিটায়ার করেছে, নেভির কমোডোর। যারা র্যাঙ্কগুলো জানেন, কমোডোরের পরে রিয়ার অ্যাডমিরাল, তারপরে ভাইস অ্যাডমিরাল, তারপরে অ্যাডমিরাল, তারপরে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। তো কমোডোর হিসেবে রিটায়ার্ড করা খুরশেদ আলমকে হাসিনা 15 বছরের 3 বছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া। এই 3-3-3-5-3-এ 15 বছর যাবত বাংলাদেশের ইতিহাসে বোধহয় নেই একজনকে ওইভাবে অ্যাপয়েন্টি, মানে ক্যাডার সার্ভিসের লোক না। এখন সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, ডক্টর ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌহিদ হোসেন সাহেব, যিনি একজন ভালো ডিপ্লোম্যাট, অনেকগুলো ভালো কাজ করেছেন, তিনি এই সেপ্টেম্বরের 1 তারিখে, আজকে 13 তারিখ, 13 দিন আগে তিনি তাকে আবার 3 বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি হিসাবে, সচিব হিসাবে। এই খুরশেদ আলম, এই 15, আপনি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন, কতটা বিশ্বাসভাজন হলে আইন ভঙ্গ করে একটা রিটায়ার্ড কমোডোরকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে প্রমোশন দিয়েছে। মানে এটা তো হয় না। আপনি রিটায়ার করেছেন কমোডোর, আপনি আবার হন কি করে, মানে রিয়ার অ্যাডমিরাল হন কি করে? এবং তাকে সেক্রেটারি দিয়েছে হিসেব পদে অধিষ্ঠিত রেখেছে, সে নাকি সাগর বিজয় করেছে। সে আইনের কিছু জানা না, পররাষ্ট্র মন্ত্রণালয়েও কোনো পড়াশোনা নেই, সে ব্যক্তি এখন বাংলাদেশে ফরেন সেক্রেটারি। একই কাজ খালেদা জিয়া করেছিলেন, ওই ইন্টারমিডিয়েট পাস শমশের মবিন চৌধুরীকে উনি সেক্রেটারি বানিয়েছেন। এই যে সদ্য প্রয়াত সিরাজুল ইসলাম সবুজ ভাই, ব্রিলিয়েন্ট অফিসার, তাকে কোনোদিনও ফরেন সেক্রেটারি করা হয় নাই। তো এখন এই যে অনিয়মগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে আসছে, সেটার কিন্তু আবার এখন ডক্টর ইউনূসের সরকারকে তার দায়ভার বহন করতেই হবে। জুলকারনাইন স্যার একটা বিরাট অনুষ্ঠান করেছিল, ফেসবুকে লিখেছিল, ওইটার উপরে আমি তার ফেসবুকের পোস্টিং পড়ে পড়ে আমি একটা অনুষ্ঠান করেছি, আমার অরিজিনাল কিছু না। এটা আমি 20 মিনিট কথা বলেছি একটু আগে, ভয়ঙ্কর ভয়ানক এই টাইটেলে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয় আমি মনে করেছিলাম ভালো কাজ করছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ওই ভারতীয় প্রেতাত্মা, হাসিনার প্রেতাত্মা খুরশেদ আলমকে শুধু চাকরিতে বহাল রেখেছে তাই না, তাকে আবার সেক্রেটারি হিসাবে 3 বছরের জন্য নিয়োগ দিয়েছে। এটা কি বিশ্বাস করা যায়? কিন্তু এটা সত্য। আমি কি বলবো, আমি আমার বক্তব্য শেষ করছি। ইউনূস সরকার নিশ্চয়ই কোনো চাপের ভিতরে আছে, নইলে ডক্টর ইউনূসের মতো লোক, ওয়াকারুজ্জামানের মতো ব্যক্তিকে এবং আরো কতগুলো জেনারেল, পুলিশের মানে ডিআইজি থেকে শুরু করে অ্যাডিশনাল আইজি থেকে শুরু করে দারোগা বিভিন্ন আমলা, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরা এখনো গোপনে গোপনে সব মিটিং করছে। এই যে ক্যান্টনমেন্টের ভিতরে তুর্য নামে একটা বিল্ডিং আছে, জেনারেলরা থাকে, রিটায়ার্ড জেনারেল, সেইখানে প্রতি সপ্তাহে এই যে যারা যারা হাসিনার দালাল জেনারেল ছিল তারা গোপনে মিটিং করে ঢাকা ওইখানে তুর্যতে। মানে 7,000 স্কোয়ার ফিটের নাকি একটা অ্যাপার্টমেন্ট। আমি কানাডায় থাকি, 7,000 স্কোয়ার ফিটের কোনো বাড়ি আমি দেখি নেই আজ পর্যন্ত, মানে যেটা ঢাকায় আছে 7,000 ফিটের স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আর্মি অফিসারদের। তো এখন সেইখানে ষড়যন্ত্র হচ্ছে, একটাকেও ধরা হচ্ছে না, একটাকেও জেলে পুড়ছেন না। উনি এভাবে কতদিন চলবে? আমি যেটা শেষ করছি, আমি প্রথম দিনই বলে
এটার পিছনে নিশ্চয়ই ওয়াকারে জড়িত আছেন, যে আর্মিরা, ওনার নিশ্চয়ই জানেন উনি। নিশ্চয়ই জানেন। আমি প্রথম দিনই বলেছিলাম, আমি ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরে, যে এখন ওনার হাতে নেপোলিয়নের তরবারি। এই কথাটা অনেকের মাথার উপর দিয়ে গেছে। ফরাসি বিপ্লব হলো 1789-এ এবং নেপোলিয়ন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন 1799-এর দিকে। 10 বছর দেশে অনাচার, অনেক ফাঁসি, অনেক খুন, অনেক কিছু হয়েছিল। উনি ক্ষমতা দখল করলেন কু করে। তখন সংসদের ভিতরে সংসদ মেম্বাররা বলেছিল, তোমার অথরিটি কি, তুমি কোন অথরিটিতে ক্ষমতা দখল করেছো? নেপোলিয়ন তার তরবারি বের করে বলছেন, এই যে দেখেছো, এইটা আমার অথরিটি, দিস সোর্ড ইজ মাই অথরিটি। আমি বলেছি ওই সোর্ড এখন ডক্টর ইউনূসের হাতে। একটা বৈপ্লবিক সরকার, উনি কি নিজেও বুঝতে পারছেন না তিনি একটা সাধারণ ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না? যে ছাত্র জনতা আন্দোলন করলো, তারাও বোধহয় বুঝতে পারছে না যে তারা একটা বিপ্লব সাধন করেছে। যারা নিজেরাই বুঝতে পারবেন না আমি কি অর্জন করেছি, তারা কাজ করবেন কি করে? তাদেরকে বুঝতে হবে একটা বৈপ্লবিক সরকার এসছে দেশে, আমি বিপ্লবের প্রধান, আমার হাতে তরবারি, সুতরাং আমার আদেশেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আমার আদেশেই নতুন শাসনতন্ত্র তৈরি হবে, আমার আদেশেই, আমার তত্ত্বাবধানে নির্বাচন হবে যখন আমরা মনে করব সুষ্ঠু নির্বাচনের সময় এসছে। আর রাজনৈতিক অ্যাক্টিভিটি সমস্ত আপাতত বন্ধ। সামরিক অভ্যুত্থান না হলেও এটা বৈপ্লবিক সরকার, উনি বলতে পারেন যে আপনারা ড্রয়িং রুমে বসে যত আলোচনা, যত কিছু করতে পারেন, কোন রকম স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা রাজনীতিবিদরা আমার পরে নারাজ হতে পারেন। আমি মনে করি একটা রাজনৈতিক দলকে সুযোগ দিলেই কালকে আওয়ামী লীগকেও সুযোগ দিতে হবে। তারাও তখন অলরেডি করেছে। তারা বিভিন্ন ভাবে এই বিডিআর বিদ্রোহের নামে গার্মেন্টস শ্রেণীতে আনরেস্ট করে, তারা বিভিন্ন ভাবে জুডিশিয়াল কু করে তারা ক্ষমতা নিতে যাচ্ছে। তারা বলছে ভারত বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে। বিভিন্ন এই দুর্গাপূজার সময় দেখবেন তারা আবার গন্ডগোল লাগিয়ে দিয়ে বলবে এই ইউনূস সরকার এগুলো করছে। সুতরাং রাজনৈতিক অ্যাক্টিভিটি বন্ধ আপাতত 2-3 বছরের জন্য, আর 3 থেকে 5 বছর পর্যন্ত থেকে সমস্ত ঢালাও ভাবে পরিবর্তন করে উনি একটা নির্বাচনের কথা বলবেন। যদি সেটা না হয় তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ আবার নিয়ে আসুক, ওবায়দুল কাদেরকে নিয়ে আসুক, হাসিনাকে আসতে করে আবার সোনার বাংলাকে ওই আওয়ামী লীগদের হাতে তুলে দেন। ধন্যবাদ।